আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি নবম শ্রেণীর আরেকটা কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কবিতার নাম হচ্ছে কবর, লিখেছেন জসিমউদ্দিন। তাহলে চলো জসিমউদ্দিন সম্পর্কে একটু ধারণা নেই আমরা। কবি জসিমউদ্দিন 1903 সালে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে মৃত্যুবরণ করেন। তিনি পল্লীকবি হিসেবে পরিচিত। পল্লীকবি কেন বলা হয়? পল্লীর মানুষের জীবনচিত্র নিয়েই তার লেখালেখি। পল্লীর মানুষের জীবনচিত্র, পল্লীর মানুষের কাহিনী, পল্লী প্রকৃতি, পল্লীর রূপ সৌন্দর্য সব কিছু তার লেখার মধ্যে ফুটে উঠেছে এবং এটা সার্থকতা পাওয়ার কারণে তাকে পল্লীকবির পদমর্যাদা দেওয়া হয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে নকশিকাঁথার মাঠ, সুজনবাধিয়ার ঘাট, ধান ক্ষেত, চলে মুসাফির ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ। আমরা যে কবর কবিতাটা আজকে পড়ব এটা তার রাখালি কাব্য থেকে নেওয়া হয়েছে। তাহলে চলো আমরা কবিতা শুরু করি। কবর কবিতা পড়ব আমরা আজকে। তোমাদের বার্ষিক পরীক্ষায় আছে কবর। তাহলে কবিতা শুরু করার আগে এটা সম্পর্কে একটু তোমাদের ধারণা দেই। এই কবর কবিতাটা হচ্ছে কাহিনী কবিতা, রাখালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে কাহিনী কবিতা। মানুষের জীবন কাহিনী নিয়ে যে কবিতাগুলো তৈরি করা হয় সেগুলো কাহিনী কবিতা। এই কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা এবং কবিতার লয় হচ্ছে মধ্যম গতির। হ্যাঁ, একজন বৃদ্ধ পিতামহ তার স্ত্রী, পুত্র এবং পুত্রবধূর মৃত্যুর যে বেদনাদায়ক কাহিনী হয়েছিল সেই কাহিনী এই কবিতার মধ্যে তুলে ধরেছে। একজন মানুষের প্রিয়তমা পত্নীর যে মৃত্যু হয় এবং মৃত্যুর পরে তার যেই মনের কষ্ট বেদনা সেটা এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। এই কবিতার মধ্যে আমরা কিছু উপমার ব্যবহার পাবো, কিছু ছন্দের মিলকরণ পাবো। সেটা পড়াতে পড়াতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে শুরু করি কবিতা। সবাই খেয়াল করো। আর কিছু কিছু শব্দের অর্থ সহ বলবো, তোমরা সবাই অর্থগুলো খাতা কলমে লিখে নিবা। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তাহলে পিতামহ বলতে দাদা তার নাতির কাছে তার জীবনের কাহিনী তুলে ধরছে এই কবিতার মধ্য দিয়ে। বলতেছে এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, একটা ডালিম গাছ, তার নিচে তো দাদির কবর। 30 বছর ধরে এই কবরকে আমি আমার দুই নয়নে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। বলতেছে যখন সে খুব ছোট তখন তাকে আমি আমার ঘরে বিয়ে করে নিয়ে এসেছিলাম এবং তার মুখটা ছিল সোনার মতো। সোনা যেমন আমাদের কাছে খুব পছন্দের, সোনাকে আমরা খুব সুন্দর বলি, সোনা পড়লে আমাদের মানে সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এখানে ওই দাদির রূপকে, মুখের সৌন্দর্যকে সোনার সাথে তুলনা করেছে। তাহলে এখানে দেখো আমরা উপমার ব্যবহার পেয়ে গেলাম। মুখকে সোনার সাথে তুলনা করেছে। কোনো কিছু তুলনা করা যখন হয় তখন আমরা সেটা বলি উপমার ব্যবহার। তাহলে এই যে উপমার ব্যবহার, মুখের সাথে সোনার তুলনা করা, এটা হচ্ছে অর্থ অলঙ্কার। এটার নাম কি? এটার নাম হচ্ছে অর্থ অলঙ্কার। তাহলে দাদির কবরকে দেখাচ্ছে নাতি ছেলেকে এবং বলতেছে যে আমি 30 বছর ধরে এই কবরকে দুই নয়নের জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। খুব ছোটোবেলায় তাকে আমি ঘরে নিয়ে এসেছিলাম। তার মুখটা ছিল সোনার মতো সুন্দর এবং পুতুলের বিয়ে যদি ভেঙে যেত তার, সে তো ছোটোবেলায় আমার বাড়ি এসেছিল, সে কান্না করে বুক ভাসিয়ে দিত। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া গেল কারা। বলতেছে এখানে দাদুর আনন্দঘন মনোভাব ব্যক্ত পেয়েছে। এই লাইনের মধ্য দিয়ে দাদুর আনন্দঘন, সে ঘরে বউ নিয়ে আসার পরে তার মনের যে আনন্দ ছিল সেই আনন্দ এই লাইনের মধ্য দিয়ে তুলে ধরে কি বলছে? এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া গেল কারা।
এই বউ হাঁটা চলা করতো, খেলতো, কাজ করতো, এদিক যেত ওদিক যেত, এগুলাতে সে খুব আনন্দ পেত। তাহলে দাদুর আনন্দ ঘন মুহূর্তের কথা কবি এখানে ব্যক্ত করেছে। সোনালি উষার সোনা মুক্তার আমার নয়ন ভরি। এখানে দেখো সোনালি একটা শব্দ দিয়েছে। এই সোনালি আমরা যখন প্রত্যয় করি, সোনালি দিয়ে প্রত্যয় তৈরি করা যায়। হ্যাঁ, উষা বলতে কি, সূর্যের যে আলোটা ওঠে সকালে, উষা তার মুখখানি ছিল কি ওইরকম, উষার আলো সকালে সূর্যের আলোটা যে সুন্দর আলো ওঠে, তার মুখখানি ছিল ওইরকম সুন্দর সোনা মুখ তার, এবং আমার নয়ন ভরে যেত। তার রূপ সৌন্দর্য দেখে কি হতো, আমার নয়ন ভরে যেত। নাঙল লইয়া খেতে ছুটিতাম গায়েরও পথ ধরি। দাদু কী করতো, তখন নাঙল নিয়ে সে গায়ের পথ ধরে খেতে কাজ করার জন্য ছুটে চলতো। এখানে দেখো এই যে ভরি, ধরি, বাড়ি, এগুলোতে কি ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। এটা হচ্ছে পুনরাবৃত্ত অনুপ্রাস, এটা শব্দ অলঙ্কার। আমরা উপমার ব্যবহার যেখানে পেলাম সেটা হলো অর্থ অলঙ্কার। আর এখানে আমরা বর্ণ দিয়ে যেই ধ্বনির পুনরাবৃত্তি পাচ্ছি, বাড়ি, তারপর ভরি, হ্যাঁ, তারপর আমরা পাচ্ছি তোমার এই যে সোনালি উষার সোনা মুক্তার আমার নয়ন ভরি। এই পুনরাবৃত্তি, একই শব্দ বারবার বলা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে। বারবার বলা হলে পুনরাবৃত্ত বলা হয়। এটাকে আমরা কি বলছি, শব্দ অলঙ্কার বলছি। তাহলে দেখো, যখন আমরা কবিতা পড়ছি, কবিতার মধ্যে কিন্তু ব্যাকরণও চলে আসছে। সোনালি দিয়ে যেমন প্রত্যয় তৈরি করা যায়, সোনা যোগ আলি, সোনালি। তাহলে নাঙল কাঁধে নিয়ে সে যখন খেতে কাজ করার জন্য যেতে যেতে দেখো কি করত, যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত। যখন সে খেতে যেত কাজ করতে, যাওয়ার সময় কি করত, বারবার ফিরে ফিরে পিছনে তাকিয়ে বউয়ের মুখখানি দেখে নিত। একথা লইয়া ভাবি সাব মরে তামাশা করিত শত। যখন আমি খেতে যেতাম এবং তাকে চুরি করে দেখতে দেখতে যেতাম, আমার আশেপাশে যারা ভাবি ছিল তারা আমার সাথে তামাশা করতো, আনন্দ করে আমাকে নাড়তো, মজা করতো আমার সাথে সবাই। এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে। বলতেছে এইভাবে থাকতে থাকতে কখন যেন সে আমার জীবনের সাথে মিশে গিয়েছে। 30টা বছরের মর্মবেদনা এখানে দাদু প্রকাশ করছে। কবি কি করছে, দাদুর ওই মনের মর্মবেদনা এই লাইনের মধ্য দিয়ে প্রকাশ করে বলছে যে 30টা বছরের যে কষ্ট, মনের কষ্ট, সেই কষ্টের কথা এখানে বলছে যে এমন করিয়া না জানি না কখন জীবনের সাথে মিশে। সে যাকে বিয়ে করে নিয়ে এসেছি তোমার দাদি, আমার জীবনের সাথে যে কখন মিশে গিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে। গেনু অর্থ হচ্ছে এখানে আঞ্চলিক ভাষায় ব্যবহার করেছে গেনু, এটা গেনু অর্থ হচ্ছে গেলাম, দিশে অর্থ হচ্ছে খোঁজ করা। হ্যাঁ, তো কখন বা তার ভিতরে যে কখন আমি দুজনার সাথে বাধা পড়ে গিয়েছি আমি, সেটা আমি বুঝতেই পারিনি। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা। যখন তার দাদি বাপের বাড়ি বেড়াতে যেত তখন কি করতো, স্বামীর পা ধরতো, ধরে কি বলতো দেখো, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। তাহলে দাদিকে কোথা থেকে বিয়ে করে নিয়ে এসেছিল, উজানতলি, গ্রামের নাম হচ্ছে উজানতলি। আমাকে কিন্তু তুমি দেখতে যেও, আমি বাপের বাড়ি যাচ্ছি, তুমি কিন্তু আমাকে দেখতে যেও। শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করি দেরি। এখানে দেরি অর্থ বিলম্ব বা মানে জমানো অর্থ, দেরি বলতে জমানো বোঝাচ্ছে। তরমুজ বিক্রি করেছে 6 পয়সা দিয়ে, সেখান থেকে কিছু পয়সা সে জমিয়েছে। জমিয়ে কি করেছে, পুঁথির মালা 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। বোর জন্য পুঁথির মালা কিনতো। তারপরে কি কিনতো দেখো, 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে। বউকে যে শ্বশুরবাড়ি যাবে দেখতে 1.5 পয়সা দিয়ে তামাক কিনতো বউয়ের জন্য। এরপরে এই যে মাজন কিনতো, দাঁত মাজি যে আমরা, মাজন কিনতো। আর গাট বলতে ওই যে গ্রামের মানুষ দেখো না, সঞ্চয় করা টাকা পয়সা গাটে মানে মাজার কোমরে যে বেঁধে রাখে, হ্যাঁ, সঞ্চয় স্থান যেখানে আর কি আমরা টাকাটা রেখে দেই, হ্যাঁ, সেই গাটের কথা বলছে এখানে। এখানে আমরা প্রেমিক দম্পতির
গভীর ভালোবাসা দেখতে পাচ্ছি, তাই তো? নাইলে সে তরমুজ বিক্রি করে কিছু টাকা বাঁচিয়ে তার বোর জন্য কি নিয়ে আসছে, পুঁথির মালা নিয়ে আসছে, তারপর তামাক নিয়ে আসছে, মাজন নিয়ে আসছে, এগুলো নিয়ে বউর সঙ্গে দেখা করতে আসছে শ্বশুর বাড়িতে। সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। বাট অর্থ পথ বা রাস্তা। সে সারাদিন বেচাকেনা করার পরে সন্ধ্যের সময় শ্বশুরবাড়ি ছুটে যেত বউর সঙ্গে দেখা করার জন্য। হেসো না হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে। যখন আমি যেতাম, হেসো না, আমার কথা শুনে, দাদু নাতিকে বলছে যে আমার কথা শুনে তুমি হেসো না। সে তামাক মাজন যখন সে পেতো তখন কি করতো দেখো, দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। তুই যদি দেখতে পেতিস যে তোর দাদি আমার ওই জিনিসগুলো, এই ছোট্ট খাট্ট জিনিসগুলো পেয়ে কত খুশি হতো, দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে হাসিয়া কহিত এতদিন পরে এলে। গ্রামের মেয়েরা সাধারণত আমরা যেমন নাকফুল পরি, ওরা হচ্ছে নথ পরতো। নথটা হচ্ছে একটু কানের দুল টাইপের, ওই যে চিকন গোল টাইপের নথ পরে থাকতো। তো যখন কথা বলতো তখন ওই নথ নড়তো, নাকের নথটা বড় তো এটা নড়তো। নথ নেড়ে নেড়ে হাসতো আর বলতো যে তোমার মনে হলো এতদিন পরে এতদিন পরে তুমি আমাকে দেখতে আসলে। পথ পানে চেয়ে আমি যে হেথাই কেঁদে মরি আঁখি জলে। তুমি আসো না, আমি পথ পানে চেয়ে থাকি এবং এখানে সেখানে আমি তোমার জন্য চোখের জল ফেলি, কেঁদে মরি। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই। হ্যাঁ, বলতেছে যে যে আমাকে এত ভালোবাসে, আমি যাকে এত ভালোবাসি, সে আমাকে ছেড়ে কেমন করে থাকছে, সে আমাকে ছেড়ে কিভাবে থাকছে। কবর দেশেতে ঘুমায়া রয়েছে নির্ঝুম নিরালায়। এখানে বলছে যে নীরব নিস্তব্ধ কবরের মধ্যে আমাকে এত ভালোবাসে সে আমাকে রেখে কবরের মধ্যে কিভাবে সে নির্ঝুম নিরালায় ঘুমিয়ে আছে। হাত জোর করে দোয়া মাগো দাদু আয় খোদা দয়াময়। বলতেছে তোমার দাদির জন্য হাত জোর করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, খোদাকে ডাকো, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। এখানে গ্রাম্য ভাষায় ভেস্ত বলেছে, ভেস্ত অর্থ বেহেস্ত। হ্যাঁ, আর তরেতে বলতে এখানে নিমিত্ত বা জন্য বোঝাচ্ছে। তোমার দাদির জন্য দোয়া করো, তোমার দাদি যেন বেহেস্ত পাই। আল্লাহর কাছে বলো হে খুদা দয়াময়, হাত জোর করে আল্লাহকে বলো আমার দাদিকে তুমি বেহেস্তে নসিব করো। এরপর কি বলছে দেখো, তারপর এই শূন্য জীবনে কত কাটিয়াছি পারি। বলতেছে তারপরে তোমার দাদি যখন চলে গেল, তারপর আমার জীবন শূন্য হয়ে গেল। আমি কত পথ পাড়ি দিলাম, যেখানে যাহারে জড়াইয়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। বলতেছে তোমার দাদি যাওয়ার পরে আমি যাকেই আমার কাছে ধরে রাখতে চেয়েছি, ভালোবাসতে চেয়েছি, সেই আমাকে ছেড়ে চলে গিয়েছে। তার মানে কি, এই লাইনের মধ্যে দিয়ে দীর্ঘ জীবনে শূন্যতা বোঝাচ্ছে কবি এখানে তার লেখার মধ্য দিয়ে। ওই যে আমরা দাদার গল্প শুনছি, ওই দাদার দীর্ঘ জীবনে শূন্যতা বা একাকিত্ব তুলে ধরেছে এই লাইনের মধ্য দিয়ে। এরপর আমরা পরের অংশে যাই। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি। বলতেছে সে যে আমাকে ছেড়ে চলে গেল। আগের লাইনে আমরা কি পড়লাম, তারপরেই শূন্য জীবনে কত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। তাহলে আমি তোমার দাদি চলে যাওয়ার পরে আমি আমার এই জীবনের, এই শূন্য জীবনের, এই দীর্ঘ জীবনে যাকেই আমি জড়িয়ে ধরতে চেয়েছি, কাছে পেতে চেয়েছি, সেই আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি কারোর সাথেই জীবন কাটাতে পারিনি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি। তার মানে কি, তুমি চলে যাওয়ার পরে আমার সাথে আমি আর কাউকেই পাইনি। গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি, তোমার জন্য আমি দিন গুনতে থাকি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে। এখানে নাওয়া অর্থ হচ্ছে
গোসল করা বা স্নান করা বোঝাচ্ছে। বলছে যে আমি কোদাল হাতে নিয়ে এই কঠিন মাটিকে কেটেছি, জমি চাষ করে যেহেতু, মাঠে কাজ করে যেহেতু, তারপরে আমি গড়িয়া দিয়েছি কত সোনামুখ, কত সোনামুখ আমি তৈরি করেছি আমার এই চোখের জল দিয়ে, চোখের পানি দিয়ে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে লাগায়ে বুক, আয় আয় দাদু গলাগলি ধরি, কেঁদে যায় যদি হয় সুখ। তার দাদুকে, তার নাতিকে কি বলছে, যে আমি এই মাটিকে বড় ভালোবাসি, এই মাটির সাথে বুক লাগিয়ে থাকতে আমি খুব ভালোবাসি, তুমি আমার কাছে আসো, আয় আয় দাদু মানে তুমি আমার কাছে আসো, আমরা দুই ভাই গলা ধরাধরি করে কান্না করি, তাহলে এই কান্নার মধ্যে দিয়েই আমরা সুখ পাবো। এইখানে তোর বাপজি ঘুমাই, এইখানে তোর মা, বাপজি অর্থ বাবা, নাতি ছেলেকে বলছে যে এখানে তোর বাবা ঘুমিয়ে আছে, এখানে তোর মা ঘুমিয়ে আছে, কাঁদছিস তুই কি করিব দাদু, পরাণ যে মানে না। বলতেছে যে তুই কাঁদছিস, আমি কি করব দাদু, আমার তো পরাণ মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি। বলতেছে এক ফাল্গুন মাসে তোর বাবা এসে আমাকে ডাকলো, ডেকে বললো যে বাজান, গ্রামের ভাষায় আমরা যেমন বলি আব্বা বাবা, ওরা গ্রামের ভাষায় বাজান বলে, বাবাকে বাজান বলে। বলতেছে যে আজকে আমার শরীরের মধ্যে কেমন যেন ভালো লাগছে না, থাকি থাকি মানে একটু পরপর কেমন যেন লাগছে শরীরের মধ্যে। ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা সও, সবটি অর্থ মাদুর, একটা মাদুর বিছিয়ে দিলাম, দিয়ে বললাম বাবা তুমি এখানে শও, শুয়ে পড়ো, তোমার শরীর যেহেতু খারাপ লাগছে তুমি এখানে শুয়ে পড়ো। সেই শোয়া তার শেষ শোয়া হবে, তাহা কি জানি তো কেউ। সে আমাকে এসে বলল আমার শরীরটা খারাপ লাগছে, কিন্তু আমি বললাম বাবা মাদুরটা বিছাও, বিছিয়ে এখানে শুয়ে পড়ো, কিন্তু সেই শোয়াই যে তার শেষ শোয়া হবে সেটা তো আমি বুঝতে পারিনি। সেই শোয়া তার শেষ শোয়া হবে, তাহা কি জানিত কেউ। গোরের কাফনে সাজায় তাহারে চলিলাম জবে বয়ে। বলতেছে গোর অর্থ কবর, কবরে আমরা নিয়ে যাওয়ার আগে তো কাফন পরাই, গোসল টোসল করিয়ে কাফন পরাই, সাজানোর পরে তাকে যখন আমি নিয়ে বয়ে মানে বহন করে নিয়ে যাচ্ছি, তুমি যে কহিলা বাজান রে মোর, কোথা যাও দাদু লয়ে। তখন তুমি ছোট ছিলে, তুমি আমাকে জিজ্ঞাসা করতেছিলে যে দাদু তুমি আমার বাজানরে নিয়ে কই যাও। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, আমি তোমার কথার উত্তর সেদিন দিতে পারিনি, আমার মুখের কথা থেমে গেল। সারা দুনিয়ায় যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। সারা দুনিয়ার ভাষা তখন কি হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। তুমি ছোট, আমাকে জিজ্ঞাসা করছো আমার বাবাকে নিয়ে কোথায় যাচ্ছ, আমার বাজানকে নিয়ে কোথায় যাচ্ছ, কিন্তু তোমার এই কথার উত্তর আমি সেদিন দিতে পারিনি। তোমার বাপের নাঙল জোয়াল দু হাতে জড়ায়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিনও মান ভরি। বলতেছে তোমার বাবা যে নাঙল জোয়াল কাঁধে নিয়ে মাঠে যেত কাজ করতো, সেই নাঙল জোয়ালকে জড়িয়ে ধরে তোমার মা খুব কান্না করতো, সে কান্না দেখে আমি থাকতে পারতাম না, এটা দেখা যেত না, সহ্য করা যেত না। তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিনও মান ভরি। তোমার মা কী করতো, তোমার বাপের নাঙল জোয়াল জড়িয়ে ধরে কান্না করতো। তোমার গাছের পাতারা সেই বেদনায় বনপথে যেত ঝরে। বলতেছে তোমার মার কান্না দেখে গাছের পাতারাও কষ্টে দুঃখে ঝরে পড়ে যেত নিচে। ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে। তখন ফাল্গুনের হাওয়া থাকতো এবং ওই হাওয়ায় কী হতো, ওই হাওয়ার মধ্যে তোমার মার কান্না দেখে সারা মাঠ বাতাসে কান্নায় ভরে উঠত। পথ দিয়া যেত গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ। তোমার মার কান্না দেখে এই গেও পথ দিয়ে যে পথিকরা যেত, যে মানুষরা যেত, তারাও কান্না করে চোখ মুছতে মুছতে তারপরে এই পথ দিয়ে যেত। চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। তারা যে পথ দিয়ে হেঁটে যেত, ওই গাছের পাতা যে ঝরে পড়তো তার মার কান্না দেখে চরণে তাদের কাঁদিয়ে উঠিত গাছের পাতার শোক। গাছের পাতারাও তখন শোক প্রকাশ করতো, তাদের গাছের পাতার মধ্যেও কান্না থাকতো, শোক প্রকাশ করতো।
আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি। আথাল অর্থ হচ্ছে গোয়াল। তার দাদুদের গোয়াল ঘর ছিল, গোয়াল ঘরের মধ্যে দুটো জোয়ান বলদ ছিল, বলদ গরু ছিল। হ্যাঁ, তারা মাঠ পানে চেয়ে থাকতো। হাম্বা রবেতে বুক ফাটাইতো নয়নের জলে নাহি। ছেলে যে মারা গিয়েছে, ছেলের জন্য তার ওই গরু দুইটোও কী করতো, বুক ফাটিয়ে চিৎকার করে হাম্বা হাম্বা বলে চিৎকার করে কান্না করতো। তাহলে দেখো, যেগুলো কঠিন শব্দ সেগুলোর অর্থ কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা সবাই অর্থগুলো লিখে নিবা। গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গা। বলতেছে ওই গরু যে চিৎকার করে কান্না করতো, তোমার মা কী করতো, ওই গরুকে জড়িয়ে ধরে তোমার মাও কান্না করতো, এবং তোমার মা চোখের জল, সাগরের জলে যেরকম সাগরের জল, সায়রে অর্থ সাগরে, সাগরের মতো হয়ে যেত এবং সকল গাও ডুবে যেত। গা অর্থ গ্রাম বোঝাচ্ছে এখানে। উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি। এই উদাসিনী পল্লীবালা বলতে এখানে ওই নাতি ছেলের মায়ের কথা বলছে। উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি। স্বামীর জন্য সে কান্না করতো, স্বামীকে ছেড়ে সে থাকতে পারতো না। তো তার এই কান্না, কবি বলছে যে কবর দেশের মধ্যে আন্ধার ঘরের মধ্যে হয়তো তার কান্না চলে গিয়েছিল, পথ খুঁজে পেয়ে গিয়েছিল। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়ে আনিল সাজ। বলতে তার জীবনের প্রথম বেলায় সে সন্ধ্যাবেলায় সে কী করলো, ওই স্বামীর ডাকে সাড়া দিয়ে হাই অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। তারও মৃত্যু হলো, সেও কী করলো, মৃত্যুবরণ করলো। অভাগিনী হয়ে সে মৃত্যুবরণ করে এই পৃথিবী ছেড়ে চলে গেল। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই। তোমাকে কাছে ডেকেছিল, তুমি তখন ছোট ছিলে, তোমাকে কাছে ডেকেছিল, ডেকে বলল বাছা আমি যাই, বড় ব্যথা রোলে দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। এই রোল অর্থ এখানে হচ্ছে অব্যক্ত চিৎকার, মানে যেই চিৎকার হচ্ছে মানুষ শুনবে না কিন্তু সবাই বুঝবে, কষ্ট পাবে, অব্যক্ত মানে চিৎকার বোঝাচ্ছে এটাকে। বড় ব্যথা রোলে দুনিয়াতে তোর মা বলিতে কেউ নাই। রোলে অর্থ এখানে হচ্ছে অব্যক্ত চিৎকার, ঠিক আছে, মানে শব্দ, মানে শব্দটা মানুষ বুঝবে না কিন্তু মানুষ অনুভব করবে, অনুভব করতে পারবে। মা বলছে আমি তো চলে যাচ্ছে, এই দুনিয়াতে তোর আর মা বলে কেউ থাকলো না। দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে, ছেলেকে আদর করে বলছে দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোর। বলছে তোরে ছেড়ে যেতে আমার যে কত ব্যথা কত কষ্ট সেটা আমিই জানি বাবা। ফোটায় ফোটায় দুইটি গণ্ড ভিজায়ে নয়ন জলে। বলতেছে তার মা কান্না করছে এবং তার মা, গণ্ড অর্থ গাল, গাল দিয়ে তার চোখ দিয়ে পানি পড়ছে, গাল বেয়ে নিচের দিকে পানি পড়ে যাচ্ছে। কি জানি আশিস করে গেল তারে মরণ ব্যথার ছলে। আশিস অর্থ আশীর্বাদ। মৃত্যুর আগে ছেলের মাথায় গায়ে হাত বুলাতে বুলাতে কান্না করতে করতে মা কী যে আশীর্বাদ করে গেল, দাদু বলছে ছেলেকে কী যে আশীর্বাদ করে গেল সেটা আর আমি জানি না। ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল, কিছুক্ষণ পরে তোমার মা আমাকে ডাকলো, কি বলল ডেকে, আমার কবর গায়ে স্বামীর মাথার মাথালখানি রে ঝুলাইয়া দিও বাই। বলতেছে যে আমি যখন মরে যাব আমার কবরের গায়ে আমার স্বামীর মাথাল, গ্রাম্য কৃষকরা মাথায় যে মাথাল দেয়, মাথাল দিয়ে ওরা ধান কাটতে যায়, ওই মাথালটা আমার কবরের ওপর ঝুলিয়ে দিও, ঝুলাইয়া দিও বাই। বাই অর্থ এখানে বায়ু, ঠিক আছে। সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে। বৃষ্টি হয়েছে, রোদ হয়েছে, সব কিছু মিলিয়ে ওই মাথালটা তো বাঁশ দিয়ে তৈরি হয়, ওই মাথালটা পচে গলে মাটির সাথে মিশে গেছে। পরাণের ব্যথা মরে না কো সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। বলতেছে মাথাল তো পচে গলে মাটির সাথে মিশে গেছে, কিন্তু মনের যে কষ্ট, যে ব্যথা, সেটা কখনো মরে না, সেটা ক্ষণে ক্ষণে কিছুক্ষণ পরপরই মনের মধ্যে যখন আসে তখন কান্না পাই, কেঁদে কেঁদে উঠি। জোড়া মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছাই। জোড়া মানিক বলতে দুজন অন্তরঙ্গ বন্ধু যারা একসঙ্গে থাকে। এখানে ওই যে নাতি ছেলের বাবা মা যে মারা গেছে তাদেরকে কবি জোড়া মানিক হিসেবে এখানে চিহ্নিত করে বলছে যে জোড়া মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছাই। জোড়া মানিক বলতে আমরা এক ধরনের বক বিশেষকে বুঝি। এটা এই কবিতার ক্ষেত্রে এখানে স্বামী স্ত্রী দুইজনকে জোড়া মানিক বলা হয়েছে।
তারা তরু ছায় মানে গাছের নিচে তাদের কবর, সেই কবরে তারা দুজন শুয়ে আছে। গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়ে। তারা যে কবরে শুয়ে আছে ওইখানে গাছের শাখারা কি করছে, তাদের স্নেহ মায়ায় তারা কি করছে, ছায়া দিয়ে ওই কবরটাকে তারা আগলে রেখেছে গাছের শাখারা। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো। বলছে এই কবরের চারিপাশে জোনাকি মেয়েরা থাকে, জোনাকি পোকাকে বলছে এখানে, জোনাকি মেয়েরা থাকে, তারা সারা রাত আলো জ্বলে আর নেভে তার এই কবরকে আলো দেয়। ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর, কত যেন বেশে ভালো। ঝিঝি পোকা থাকে, ঝিঝি পোকারা কী করে, ঝিঝি পোকার যে ডাক, সে ডাককে নুপুরের শব্দের সাথে তুলনা করে বলছে যে ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর, কত যেন বেশে ভালো। ঝিঝি পোকারাও ওই মা বাবার কবরটাকে ভালোবাসে। হাত জোর করে দোয়া মাগো দাদু, মাগো অর্থ চাওয়া, বলতেছে হাত জোর করে আল্লাহর কাছে দোয়া মাগো, রহমান খোদা আই ভেস্ত নসিব করিও আজিকে আমার বাবা ও মাই। বলতেছে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো তোমার বাবা মাকে যেন আল্লাহ বেহেস্তে নসিব করে। তাহলে দেখো এই কবিতার মধ্য দিয়ে আমরা বিশাল একটা কাহিনী পেয়ে গেলাম। এই জন্য এই কবিতাটাকে জসিমউদ্দিন কি বলেছে, এটা কাহিনী কবিতা। প্রথমে এই দাদার স্ত্রী মারা গেল, তারপরে তার সন্তান মারা গেল, তারপরে তার পুত্রবধূ মারা গেল। এই যে কাহিনীটা এখানে তুলে ধরেছে, এই কাহিনীর কারণেই এই কবিতাটা কাহিনী কবিতা বলছে। ঠিক আছে, তাহলে আমি এখানে আলোচনা করে দিয়েছি, শব্দের অর্থগুলো বলে দিয়েছি, তোমরা কয়েকবার একটু মনোযোগ দিয়ে শুনলে পারেই কবিতাটা সহজ, কিন্তু তারপরেও কিছু কিছু শব্দের অর্থ আমাদের শিখতে হবে, সেগুলো তোমরা শিখে ফেলবা। ঠিক আছে, যেমন জোড়া মানিক আমি বললাম এক ধরনের বক বিশেষ এটা। আবার এই কবিতায় কিন্তু দুইজন অন্তরঙ্গ বন্ধু যারা একসঙ্গে একসাথে ঘুমিয়ে আছে, পাশাপাশি স্বামী স্ত্রীর কবর। আশিস বলছে দেখো আশীর্বাদ, তারপরে বলছে যে গণ্ড, গণ্ড অর্থ গাল, রোলে অর্থ হচ্ছে অব্যক্ত চিৎকার, তারপরে সায়রে অর্থ সাগর, সাজ অর্থ সন্ধ্যা, হ্যাঁ, বায় অর্থ বায়ু, তারপর আথালে অর্থ গোয়াল, হ্যাঁ, বাজান বলতে বাবাকে বোঝাচ্ছে, সবটি অর্থ মাদুর, জবে অর্থ যখন, বয়ে অর্থ বহন করা, নাওয়ায়ে অর্থ স্নান করা। ঠিক আছে, তাহলে দেখো আমি যেই শব্দগুলোর অর্থ তোমরা খুঁজে পাবা না সেগুলো সহ কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। এই কবিতাটা কিন্তু আরও বড়, এখানে আমাদের সংক্ষিপ্ত করে দিয়েছে, সম্পূর্ণ কবিতা এখানে নাই। যদি তোমাদের পড়তে ইচ্ছা হয় তাহলে তো গুগলে সার্চ দিলেই পুরো কবিতাটা পেয়ে যাবা, বাকি অংশটুকু তোমরা পড়ে ফেলবা, তাহলে ভালো লাগবে, পুরো ঘটনাটা কাহিনীটা তোমরা তাহলে জানতে পারবে। এরপরে দেখো ভেস্ত অর্থ বেহেস্ত, তরেতে অর্থ নিমিত্ত বা জন্য, মাং অর্থ প্রার্থনা, হেথায় অর্থ এখানে সেখানে, নিঝুম অর্থ নীরব, গাটে অর্থ সঞ্চয় বা কোনো কিছু জমিয়ে রাখা, বাটে অর্থ পথ বা রাস্তা, দেরি অর্থ হচ্ছে বিলম্ব বুঝায়, মুনাফা বুঝায়, এখানে জমানো মানে টাকা পয়সা জমিয়ে, তরমুজ বিক্রি করে টাকা পয়সা জমিয়ে সে তার স্ত্রীর জন্য পুঁথির মালা কিনেছে, এখানে জমানো অর্থে দেরি কথাটা ব্যবহার করা হয়েছে। এবার বলতেছে গেনু অর্থ গেলাম, দিশে অর্থ হচ্ছে খোঁজ করা বা বাধা, দুইটাই বোঝাবে। ঠিক আছে, তারপরে প্রথম দিকে আমি কি বলেছি, সোনার মতন মুখ বলতে এখানে উপমার ব্যবহার করেছে, মুখের সাথে সোনাকে তুলনা করেছে, এটা হচ্ছে অর্থ অলঙ্কার। আর একই বর্ণ বা ধ্বনি যখন আমরা ব্যবহার করব বারবার, তখন সেটা ধ্বনির পুনরাবৃত্তি হবে, এটা হচ্ছে শব্দ অলঙ্কার। কিছু প্রত্যয় যত শব্দও আছে এখানে, আবার কিছু ক্রিয়াপদও আছে, যেমন ছাড়িয়া, তারপরে হচ্ছে করিয়া, এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য সম্পূর্ণ বোঝায়, আর অসমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য অসম্পূর্ণ বোঝায়। যেমন আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই,
এই যে করিয়া ছাড়িয়া এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে দেখো একটা কবিতা লিখতে যেয়ে ব্যাকরণের ব্যবহারও কিন্তু হচ্ছে। আবার এই কবিতা আজকে কবিতাটা ফুল বুঝিয়ে দিলাম, সম্পূর্ণ কবিতা বুঝিয়ে দিলাম। এরপরে এই কবিতার প্রশ্ন, শব্দার্থ, ছোট ছোট আরও অনেক প্রশ্ন নিয়ে, মূল ভাব নিয়ে আর একটা ক্লাস করব। 2টা ক্লাস যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো এবং ঠিকমতো করো, তাহলে ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দিতে পারবা। তাহলে এটি কবিতাটা কি নিয়ে লেখা? কবিতাটা লেখা হচ্ছে একজন বৃদ্ধ পিতামহ তার স্ত্রী পুত্রবধূকে হারানোর পরে তার মনের মধ্যে যে বেদনা, কষ্ট, সেটা কাহিনীর মাধ্যমে তুলে ধরেছে বলে এই কবর কবিতাকে আমরা বলতেছি কাহিনী কবিতা। এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা, এটার লয় হচ্ছে মধ্যম গতি। কবিতাটা যখন পড়ছি তখন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পড়তে পারছি না। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এই যে এইখানে একটা পর্ব, দাদির কবর একটা পর্ব, ডালিম গাছের একটা পর্ব, তলে একটা পর্ব। এখানে পর্ব ভাগগুলোও আমাদের আর একটা ক্লাসে তোমাদের শেখাতে হবে পর্ব কিভাবে ভাগ করতে হয়। তাহলে জসীমউদ্দিনের জন্ম মৃত্যু পড়ে ফেলবা, উল্লেখযোগ্য গ্রন্থর নাম পড়ে ফেলবা, কবর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা পড়ে ফেলবা। এগুলো মোটামুটি একটু খেয়াল করলেই কিন্তু তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে এবং পরীক্ষাটা ভালো হবে। তোমাদের সুবিধার্থে ক্লাসগুলো করছি, সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবা। আজকে তাহলে এ পর্যন্তই শেষ করি। পরের ক্লাসে আমরা শব্দার্থ, মূলভাব, প্রশ্ন নিয়ে আসব। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।